আসসালামু আলাইকুম। এই তো আমি ক্যামেরার সামনে চলে আসলাম। সো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের টাইমলাইন থেকে, যাদের সম্ভব হয় তোমরা প্রোফাইল থেকে শেয়ার করে দিও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ইনভাইট করো ক্লাসে। যাদের কাছে কালকের ক্লাসটা ভালো লাগছে, আজকে আরো নতুন নতুন জিনিস শিখতে চাও, সবাই হচ্ছে দ্রুত চলে আসো। আমি জাস্ট একটু সময় নিচ্ছি, কুইক। আচ্ছা, তো কালকে আমি তোমাদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা যে এই প্রশ্নের উত্তরগুলো কে কে আমাকে দিতে পারে? একটু কমেন্টে আমি দেখতে চাই যে কালকে তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়েছিলাম, যে সেটার উত্তরটা কেউ দিতে পারে কিনা। যে কয়টা আইপি ভার্সন 4 অ্যাড্রেস সম্ভব, যে আইপি ভার্সন 4 এরকম অ্যাড্রেস কয়টা পসিবল, যে কয়টা আইপি ভার্সন 4 অ্যাড্রেস আছে। আর আরেকটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে কয়টা আইপি ভার্সন 6 অ্যাড্রেস থাকতে পারে। আমি বলেছিলাম এই প্রশ্নগুলো তোমরা পারলে একটু গুগল করে বের করো নেট থেকে, দেখি আজকে আমাকে কেউ এটা কমেন্ট করে জানাইতে পারে কিনা। সো দেখি কেউ কি কমেন্ট করে আমাকে জানাবে এটা। আর যদি না জানা থাকে তাইলে বলবা যে ভাই আমি এটা এখনো জানি না, আপনি হচ্ছে বলে দেন, বা ঠিক আছে সেটাও কমেন্ট করো। না জানা থাকলে বলো, যদি কিছু একটা মনে আসে আন্দাজে, তোমার যদি মনে হয় 10টা অ্যাড্রেস পসিবল, তাহলে তুমি 10টাই কমেন্ট করো যে ভাই 10টা পসিবল। দেখি কেউ লেখে কিনা। সবাইকে শুধু মেনশন দিয়েই যাচ্ছে, আমি যেই প্রশ্ন করলাম সেটার উত্তর আর দিচ্ছে না কেউ নাকি। ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত সবাই সালাম দিয়েই যাচ্ছে। সালামের উত্তর আর কতবার নিব ভাইয়া? আমি কমেন্ট পড়ার অপেক্ষা করতেছি। ভাইয়া বলে দেন, জানি না বলে দেন। কেউ বলছে 1 মিলিয়ন, IPv4 বলছে, একজন একটা বিশাল নাম্বার লিখছে, এই নাম্বার যাচাই করার সক্ষমতা আমার নাই। একজন বলতেছে 1 লাখ, আরেকজন বলতেছে জানি না ভাইয়া। ফারাবি শাকিব বলতেছে বলে দেন। অরিন বলতেছে ইনফিনিটি। কেন রে ভাই ইনফিনিটি কেন মনে হইলো? আচ্ছা তোমাদেরকে, তোমরা এখন এটা বলো যে এগুলো সাইজ আমরা কত বলছিলাম গত ক্লাসে, কিন্তু আমরা সাইজ বলে দিছিলাম যে এটার সাইজ হচ্ছে 32 বাইট, ঠিক আছে। আর বাইটকে যদি তুমি 8 দিয়ে ভাগ, সরি 32 বিট, বিটকে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু সেটা কিসে চলে যায়? বাইটে চলে যায়। আর এটা বলছিলাম কত? 128 বিট, ঠিক আছে। যে ভাইয়াটা ইনফিনিটি বলছো বা যে আপুটা ইনফিনিটি বলছো, কিভাবে ইনফিনিটি হয়? এটার সাইজ কিন্তু লিমিটেড। তার মানে এখানে কয়টা পসিবল ভাইয়া? খুব সহজ, পসিবল হচ্ছে 2 টু দি পাওয়ার 32টা। যত বিট ততগুলো। এবার 2 টু দি পাওয়ার 32 তুমি ক্যালকুলেটরে চেপে বের করে ফেলো, সেটা কত হয় আমি জানি না, আমি মনেও রাখি না, ঠিক আছে। এটা আমি জানিও না, আমি মনেও রাখি না। আর এটা তাহলে থিওরিটিক্যালি কতগুলো পসিবল বলো? এটা কতগুলো পসিবল আমি বলবো না, তোমরা বলো। এটার সাইজ 32 বিট ছিল, তার মানে আইপি ভার্সন 4 এ এতটা আইপি অ্যাড্রেস সম্ভব। দেখা যাচ্ছে কিনা বোর্ডে, একটু ওইদিকে চলে যাচ্ছে, যে এতগুলো আইপি অ্যাড্রেস থাকা পসিবল। হ্যাঁ, এতগুলো। ওকে, এবার আমাকে বলবে যে, হ্যাঁ একজন কমেন্ট করছে সুব্রত সূত্রধর, আইপি ভার্সন 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 32। রূপা লিখছে 2 টু দি পাওয়ার 4, না ভাইয়া 2 টু দি পাওয়ার 32। আরেকজন লিখছে 2.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 38 আইপি ভার্সন 4। আচ্ছা, এটা সঠিক কিনা ক্যালকুলেট করে দেখতে হবে। সুব্রত লিখছে আইপি ভার্সন 6 2 টু দি পাওয়ার 128, ঠিক আছে। আচ্ছা,
ইমাদ বলতেছে লাইভ কি আটকে আটকে আসতেছে? না, লাইভ তো আটকানোর কথা না, আমার যথেষ্ট তো নেট স্পিড আছে, আটকানোর তো কথা না। ঠিক মতো দেখতে পাচ্ছ না আটকে যাচ্ছে কি, কিছুটা কি আটকে যাচ্ছে? হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছে যে আইপি ভার্সন 6 হচ্ছে 2 to the power 30 2 to the power 128। হ্যাঁ সঠিক, যে আইপি ভার্সন 6 হচ্ছে 2 to the power 128টা পসিবল। ঠিক আছে, সো আমরা জেনে ফেললাম তাইলে কিন্তু এগুলো সংখ্যা কত হয়। এখন 2 to the power 32 এই নাম্বারটা কত হয়, এই নাম্বারটা কি আমাকে কেউ কমেন্ট করবে? 2 to the power 32 এই নাম্বারটা কত হয়? ওকে, আমি বলে দিচ্ছি যে 2 to the power 32 হচ্ছে গিয়ে 4294, তারপরে হচ্ছে 967 এবং 296, এতগুলা। তাইলে এইখানে হচ্ছে হাজার, এই হাজার, তারপর মিলিয়ন, বিলিয়ন, তার মানে হচ্ছে 4 বিলিয়ন 294 মিলিয়ন, তারপরে 967,296, এতগুলো পসিবল। এখন এই 4 বিলিয়ন আইপি অ্যাড্রেসের মধ্যে ভাইয়া 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস কি শেষ? আইপি ভার্সন 4 অ্যাড্রেস কি ইয়ে করা, বরাদ্দ দেওয়া শেষ? হ্যাঁ, সত্যি কথা হচ্ছে যে আইপি ভার্সন 4 এর সংখ্যাটা লিমিটেড। এটা হচ্ছে দেশভিত্তিক ভাবে এক একটা দেশকে এক একভাবে বরাদ্দ দেওয়া হয়। যেমন ধরো বাংলাদেশের প্রায় বেশিরভাগ আইপি অ্যাড্রেস এভাবে শুরু হয়, 103 ডট এভাবে শুরু হয়। সো এক একটা দেশকে হচ্ছে এক একটা হারে বরাদ্দ দেওয়া আছে, যে এই দেশের কাছে মনে করো 1 কোটি আইপি অ্যাড্রেস তাদেরকে দেওয়া আছে। আবার প্রত্যেকটা ডিভাইসের জন্য যেমন আইপি অ্যাড্রেস লাগে, প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনেও কিন্তু আইপি অ্যাড্রেস থাকে, আমরা গতকালকে বলছিলাম তাই না? সো বরাদ্দ দিতে দিতে আইপি অ্যাড্রেসগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, অনেকের হাতে হয়তো এক্সট্রা আইপি অ্যাড্রেস আছে, বাট মোস্ট অফ দ্য কেসে হচ্ছে আইপি শেয়ার করে ব্যবহার করতে হচ্ছে, সবাই ইউনিক আইপি পাচ্ছে না। একটা মূল রাউটার থেকে বা মূল পয়েন্ট থেকে বাকিরা শেয়ার করে কি করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। সো আইপি ভার্সন 4 এর এই সমস্যার কারণে পরবর্তীতে হচ্ছে আইপি ভার্সন 6 এর উদ্ভব করা হয়, এবং আইপি ভার্সন 6 এ তো তোমরা দেখতেই পাইছো বিশাল সংখ্যক সম্ভব এবং সবাইকে ইউনিক অ্যাড্রেস দেওয়া যাবে। তো ভাই আইপি ভার্সন 6 কি সব জায়গায় ইমপ্লিমেন্ট করা হয়েছে? ঘটনাটা হচ্ছে আইপি ভার্সন 6 এখনো সব জায়গাতে ইমপ্লিমেন্ট করা হয় নাই, সবাই এখন আইপি ভার্সন 6 এর আওতায় আসে নাই। বাংলাদেশে কিছু কিছু নেটওয়ার্ক মানে কিছু কিছু ওয়াইফাই প্রোভাইডার, যেটাকে তোমরা ব্রডব্যান্ড ওয়াইফাই প্রোভাইডার বলা, আসলে তো তারা হচ্ছে ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠান। সো ওইসব কিছু কিছু ব্রডব্যান্ড হচ্ছে আইপি ভার্সন 6 ইমপ্লিমেন্ট করছে, বাট সব জায়গাতে এটা এখনো ইমপ্লিমেন্টেশন হয় না। ইমপ্লিমেন্টেশন করলে তাহলে সবাই হচ্ছে কি পাবে, ইউনিক আইপি পাবে, কারণ ওইখানে আইপি দিয়ে আর শেষ করা যাবে না। ঠিক আছে, সো আইপি নিয়ে আমাদের আলাপ মোটামুটি শেষ। এবার আমরা হচ্ছে ডোমেইনের ব্যাপারটাতে যাব, যে ডোমেইন আর আইপি সম্পর্কটা কি। আমরা বলছিলাম যে প্রত্যেকটা ডিভাইসে যেমন আইপি আছে, ওই আইপি গুলাকে যদি তুমি ব্রাউজ করো, কালকে কথাটা কি বলছি আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, একটা ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি একটা কম্পিউটারে ঢোকা, একটা ওয়েবসাইটে ঢোকা মানে হচ্ছে একটা সার্ভার কম্পিউটারে ঢোকা। এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো, যে সার্ভার কি ক্লায়েন্ট কি এগুলো আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, সো আমি বলতেছিলাম যে একটা ওয়েবসাইটে ঢোকা, যেমন ধরো তুমি ফেসবুকে ঢুকছো, google.com-এ ঢুকছো, এগুলোতে ঢোকার মানে কি? এগুলোতে ঢোকার মানেই হচ্ছে তুমি কিসে প্রবেশ করছো, তুমি হচ্ছে একটা কম্পিউটারে প্রবেশ করছো, মানে কম্পিউটার আইপিতে এন্টার করছো। ওই কম্পিউটারের যে ফাইলগুলো তোমাকে দেখাইতে সে চায়, যে ফাইলগুলো তোমাকে সে দেখাইতে চায়, যে ওয়েব পেজগুলো সে তোমাকে দেখাইতে চায়, সেগুলাই তুমি শুধুমাত্র দেখতে পাও। আদার্স জিনিসগুলোতে কিন্তু কি তুমি দেখতে পাবে না। ঠিক আছে, শুধু ওগুলাই দেখতে পারবা। তো আমরা যেটা বলতেছিলাম, হ্যাঁ, সো তাহলে তুমি একটা কম্পিউটার এন্টার করতে হলে বা একটা ওয়েবসাইট এন্টার করতে হলে তোমাকে এন্টার করতে হবে আইপি দিয়ে। ওই আইপিটা মনে রাখা কষ্ট বলেই ডোমেইন নেম করা হয়েছে। এখন তুমি বলবা তাইলে ভাই ডোমেইন নেম কি বাধ্যতামূলক? ইন্টারনেটে ঢুকতে যেমন আইপি বাধ্যতামূলক লাগে, আমরা বলছিলাম আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে আমরা বলছিলাম যে ইন্টারনেটে ঢুকতে গেলেই আমার হচ্ছে আইপি অ্যাড্রেস লাগবে, বাট ইন্টারনেটে ঢুকতে গেলে কি আমার ডোমেইন লাগবে? না। তাহলে ডোমেইনটা কাদের লাগে? ডোমেইন লাগে ওয়েবসাইটের। ওয়েবসাইট কি ডোমেইন ছাড়া হইতে পারে? হ্যাঁ, ওয়েবসাইট ডোমেইন ছাড়াও হওয়া সম্ভব, শুধুমাত্র আইপি দিয়েও একটা ওয়েবসাইট বা মানে একটা কম্পিউটারকে ব্রাউজ করা যায়। সো মূল আইডিয়াটা হচ্ছে, মূল ব্যাকবোনে পিছনে আছে হচ্ছে আইপি। পিছনে কে আছে? আইপি। আমরা সামনে দেখি ডোমেইন, বাট পুরা নেটওয়ার্কের মধ্যে ডোমেইনের কিন্তু কোনো কাজ নাই, পুরা কাজটাই হয় আইপি দিয়ে। মানে ধরো তুমি যখন facebook.com-এ ঢুকো,
তুমি ধরো facebook.com এ ঢোকার জন্য এন্টার করছো, তোমার কম্পিউটারের ব্রাউজারে এটা অ্যাড্রেসটা লিখে এন্টার করছো, তোমার কম্পিউটার ব্রাউজার করবে কি জানো? তোমার কম্পিউটার ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠাবে, একটা অনুরোধ পাঠাবে, একটা অনুরোধ। কি অনুরোধ পাঠাবে? সে বলবে আইপি দে, আইপি দে, ঠিক আছে? সে কি বলবে? বলবে যে আইপি দে। কারে বলবে? সে হচ্ছে ডিএনএস নামে একটা বস্তু আছে, ডিএনএস। তো তুমি যখন ব্রাউজার কি সেটাও আমরা বলবো, সমস্যা নেই, সামনে আমাদের আসতেছে ব্রাউজার কি। কোনো টপিক যদি না বুঝো সমস্যা নেই, আস্তে আস্তে আমাদের আসবে। সো তুমি যখন ব্রাউজারে facebook.com লিখে এন্টার করো, তোমার ব্রাউজার তখন একটা অনুরোধ পাঠায়, একটা অনুরোধ পাঠায় ডিএনএস এর কাছে। কার কাছে? ডিএনএস এর কাছে। ডিএনএস হচ্ছে গিয়ে একটা বিশাল ডিকশনারির মতো। ডিএনএস কি? একটা বিশাল ডিকশনারির মতো। ডিএনএস এর মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো লক করা থাকে। লগ মানে নিবন্ধন বলা যাবে না, মানে সংযুক্ত, কি বলে, রেকর্ড করা থাকে ডিএনএস এর মধ্যে। সেগুলো কি করা থাকে? লক করা থাকে। লক না কিন্তু, হ্যাঁ, লক বা রেকর্ড করা থাকে ডিএনএস এর মধ্যে। সো ডিএনএস এর মধ্যে এরকম লেখা থাকে, মনে করো facebook.com লেখা আছে আর সাথে facebook.com এর আইপি অ্যাড্রেসটা লেখা আছে। সো তোমার ব্রাউজার যখন facebook.com এ ঢুকতে চায়, সে কিন্তু facebook.com এ ঢুকতে পারে না। সে হচ্ছে প্রথমত ওই ডিএনএস কে রিকোয়েস্ট দেয় যে এটার আইপিটা কি ভাইয়া বলো তো। ডিএনএস তখন তাকে জানায় দেয় এটার আইপি হচ্ছে এইটা। সো ডিএনএস যখন তাকে জানায় দেওয়ার পরে ফেসবুক তখন হচ্ছে ডিএনএস তাকে একটা ফিরতি বার্তা পাঠায়। ফিরতি বার্তার মধ্যে হচ্ছে আইপিটা লেখা থাকে। ধরো আমরা একটা উদাহরণ হিসেবে এটা লিখলাম, ধরো এটা যদিও ফেসবুকের আইপি না, আমরা উদাহরণ হিসেবে লিখলাম যে ডিএনএস হচ্ছে তাকে এটা রিপ্লাই দিল। এটা কিন্তু ফেসবুকের আইপি না, এটা হচ্ছে সাধারণত রাউটারের আইপি হয় এটা। সো ডিএনএস তাকে এই জিনিসটা রিপ্লাই করলো। রিপ্লাই করার পরে এবার ব্রাউজার হচ্ছে এই আইপি অ্যাড্রেসকে খুঁজবে, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসকে খুঁজে তারপর সেখান থেকে তথ্য বাইর করবে। সো এই পর্যন্ত বিষয় যেটা বললাম সেটা ক্লিয়ার হয়েছে কিনা, যে কিভাবে কাজ করে? একজন বলতেছে 10 বেজ না ই বেসড, কি বলতেছে মানে বুঝি নাই। লগারিদমের কথা বললো, 10 বেজ নাকি ই বেসড, নো আইডিয়া। বলতেছে মনোযোগ উৎস মুক্ত সার্ভিস আছে। ওকে ফাইন, আচ্ছা আচ্ছা, একজন বলতেছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। ওকে, সো এখন ডিএনএসটা কি জিনিস? হ্যাঁ, ডিএনএসটা কি জিনিস? ডিএনএস হচ্ছে আমরা বললাম এক ধরনের ডিকশনারির মতো। ডিএনএস এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম। আরেকটা জিনিস আছে, সেটাকে শুধু এনএস বলে, সেটাকে শুধু কি বলে? এনএস বলে। এনএস বলে, সেটাকে বলে হচ্ছে নেম সার্ভার। এটাও এক ধরনের ডিএনএস এর মতোই আচরণ করে, ঠিক আছে? এই ডিএনএস আর এনএস, ডোমেইন নেম সিস্টেম, আর এনএস হচ্ছে নেম সার্ভার। সো বেসিক্যালি এগুলো মিলে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো সব হচ্ছে নিজের কাছে রেখে দেয়। এবং কেউ যখন কোনো একটা ডোমেইন ভিজিট করতে চায়, একটা ওয়েবসাইট ভিজিট করতে চায়, তখন হচ্ছে তাকে ওইখানে রিকোয়েস্ট করতে হয় যে এটার আইপিটা কি, তখন তাকে আইপিটা দেওয়া হয়, ঠিক আছে? তার মানে আইপি আর ডোমেইনের সম্পর্কটা বুঝছো? গতদিন তো আমরা হচ্ছে আইপি আর ডোমেইনের কিছুটা পার্থক্য দেখছিলাম, যে বা মিল দেখছিলাম, যে আইপিও ইউনিক, ডোমেইনও ইউনিক। আইপি কি কাজে লাগে? আইপি শুধু নাম্বার দিয়ে লিখতে হয়, ডোমেইন আলফানিউমেরিক ভাবে লিখে, মানে পার্থক্যগুলো তোমরা করতে পারবা কিনা, হ্যাঁ? যে আইপি হচ্ছে শুধুমাত্র নাম্বার দিয়ে লেখে আর ডোমেইন আলফানিউমেরিক হয়। তারপর আইপি, এরপর মিলার কথা বললে আইপিও ইউনিক, ডোমেইনও ইউনিক, হ্যাঁ? তারপর একটা সিস্টেমের মধ্যে, মানে একটা কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হইতে গেলে অবশ্যই আইপি থাকতে হয়, বাট একটা কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হইতে গেলে তার ডোমেইন লাগে না। একটা ওয়েবসাইটের অবশ্যই একটা আইপি অ্যাড্রেস থাকে, আর একটা ওয়েবসাইটের ডোমেইন নেমের পাশাপাশি আইপি অ্যাড্রেস থাকাটা মাস্ট, বাট ডোমেইন নেম না থাকলেও সেটাকে ওয়েবসাইট বলে চালায় দেওয়া সম্ভব। এই হচ্ছে মনে করো পার্থক্যগুলো। সো তোমরা কি পার্থক্যগুলো করতে পারবে কিনা? যদিও পার্থক্য এই এত ডিটেল ভাবে পরীক্ষায় আমার মনে হয় না আসবে, একটু বেশি করে জানার জন্য আর কি আমি বলে দিলাম, যে যাতে তোমরা জিনিসটা অনুধাবন করতে পারো যে আইপিটা কি, ডোমেইন কি, আইপিকে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে। আসলে বাদ দেওয়া হয় নাই, ওটা ব্যাকবোনে আছে। যেমন ধরো তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো আমার মুখ, চেহারা, বা আমার সামনে থেকে আমাকে দেখতেছো, বাট আমার ভেতরে যে হাড়গোড় আছে, হ্যাঁ, আমাদের সবার ভেতরেই তো একটা কঙ্কাল আছে, তাই না? মেরুদণ্ড আছে, হাড়গোড় আছে। এই হাড়গোড়গুলো তো দেখা যায় না, বাট এগুলো তো কি, এগুলোকে আমরা শরীরের কোর বলি, হ্যাঁ, কোর বা ভেতরের অংশ।
সো কোর না থাকলে কিন্তু শরীরটা কাজ করবে না। আমার যদি মেরুদণ্ড না থাকতো তাহলে কিন্তু আমি এরকম সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, ঠিক আছে, কেচোর মতো এঁকে বেঁকে চলা লাগতো। হ্যাঁ, তো ওই ওই ঘটনাটা যাতে না ঘটে এটা কে করে, এটা সুরক্ষাটা আমাকে সাপোর্ট দিচ্ছে কি, আমার ব্যাকবোন বা মেরুদণ্ড। আবার বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড নাকি। বাট বাট যদি আইপি অ্যাড্রেস হচ্ছে কাইন্ড অফ একটা ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কের ব্যাকবোন বলতে পারো। আইপি অ্যাড্রেস যদি না থাকতো, আইপি না থাকলে কিন্তু একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট হতে পারতো না, পরিচিতি পাইতো না। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, একজন বলতেছে ন্যাচারাল লগ আর নর্মাল লগের কথা বলতেছে। হ্যাঁ, লগের ক্ষেত্রে ভিত্তি থাকে। কমেন্টের মধ্যে ওরা এটা নিয়ে আলাপ করতেছে, ওকে আলাপ করুক, সমস্যা নাই। ডোমেইন, এখন আমরা কথা বলবো ডোমেইন নিয়ে। গতকালকে আমরা ডোমেইনের সংজ্ঞাটা দিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, যে ডোমেইন হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের পেছনে থাকা একটা স্বতন্ত্র বা অদ্বিতীয় আলফা নিউমেরিক ঠিকানা, যেটার মাধ্যমে ওই ওয়েবসাইটটাকে আলাদা করা যায় এবং যেটার মাধ্যমে ওই ওয়েবসাইটকে কি করা যায়, ভিজিট করা যায়, মানে ভ্রমণ করা যায়। সো ডোমেইনের মধ্যে আমরা যেই ডোমেইনটা সব থেকে বেশি দেখি, ডোমেইনের মধ্যে যেটা আমরা সব থেকে বেশি দেখি যে ডোমেইনগুলো, সেগুলো হচ্ছে মনে করো .com, হ্যাঁ, .net, ঠিক আছে, তারপর মনে করো .org, ঠিক আছে, তারপর মনে করো আর কি বলা যায়, edu, ঠিক আছে, তারপরে মনে করো এসি। এডু আর এসি, এডু হচ্ছে এডুকেশনাল আর এসি হচ্ছে একাডেমিক। এই দুইটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি যদি একটা এডু ডোমেইন কিনতে চাও বা একটা এসি ডোমেইন নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে। মানে এগুলো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়, এডু আর এসি। শিক্ষা প্রতিষ্ঠান বা যারা গবেষণার সাথে যুক্ত আছে, পড়াশোনার সাথে যুক্ত আছে, কাইন্ড অফ এইরকম, তারা হচ্ছে এইগুলা পায়। তারপরে আরো আছে মনে করো .mil, মিল হচ্ছে মানে মিলিটারি, এটা সামরিক বাহিনীর। এবং .mil কি সব দেশের সামরিক বাহিনী না, শুধুমাত্র ইউএস মিলিটারি, তাদের এটা আমেরিকান সেনাবাহিনীরা, তারা এটা .milটা ইউজ করে। আর আছে মনে করো .gov, এটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট, ইউএস কারা গভর্নমেন্ট ইউজ করে। সো এই যে এই প্রথম যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা লিখলাম, আরো কয়েকটা দেখি আসি কিনা, লিখে দিচ্ছি। হ্যাঁ, ধরো .int, এটা দিয়ে বোঝাচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এগুলো। এখন বলতে পারো ভাই .com কি, কম দিয়ে অনেকে কোম্পানি বুঝে, অনেকে কমার্শিয়াল বুঝে। মেইনলি .com বলতে বোঝায় যে কোম্পানি, হ্যাঁ, যেমন অমুক .com মানে এটা হচ্ছে একটা কোম্পানি। প্রথম যখন .com ডোমেইনগুলো শুরু হয়, সেটা মেইনলি বিজনেসের জন্য শুরু হয়েছিল, যে এই একটা বিজনেস, তার একটা ডোমেইন আছে। মনে করো facebook.com, যদিও ফেসবুক দিয়ে শুরু হয় না, অনেক আগের থেকে অনেক ডোমেইন দিয়ে শুরু হয়েছে। মানে .comটা মেইনলি একটা বিজনেস প্রতিষ্ঠানকে বুঝাইতো, যে অমুক .com মানে হচ্ছে এটা একটা কোম্পানি আসছে, বা এটাকে কমার্শিয়ালও বলে। বাট এখন হচ্ছে .com সবাই ইউজ করে, কারণ এটা সব থেকে জনপ্রিয়। .net এর ক্ষেত্রে দেখা গেছে নেটওয়ার্ক অর্গানাইজেশন, মানে ইন্টারনেটে যারা কোনো একটা অর্গানাইজেশন, এই ধরনের সংস্থার ক্ষেত্রে দেওয়া হয়, তাই না? হ্যাঁ, .net হচ্ছে, সরি .net একটু ভুল বলছি, .net হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস, বইতে দেওয়া আছে, তোমরা করতে পারবা। নেটওয়ার্ক সার্ভিস যারা হচ্ছে নেটওয়ার্ক সেবা দেয়, ঠিক আছে, তাদের জন্য। অর্গ হচ্ছে অর্গানাইজেশন, সাধারণত নন প্রফিট অর্গানাইজেশন। এডু আর এসি তো লিখেই দিচ্ছি, এটা অর্গ সবাই বুঝবে নাকি, এটা অর্গানাইজেশন। তারপর .com তো কমার্শিয়াল বললাম, কমার্শিয়াল বলতে পারো, কোম্পানিও বলতে পারবে। আর .int হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক আছে। আর মিল আর গভ, এই দুটো হচ্ছে শুধুমাত্র ইউএস গভর্নমেন্ট ইউজ করে। কারা ইউজ করে এগুলো? ইউএস গভর্নমেন্ট ইউজ করে। গভ মিল এটা হচ্ছে তাদের মিলিটারিরা ইউজ করে সামরিক কাজে, আর এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের যেসব অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলোর পিছনে .gov থাকে। আচ্ছা, এই দুইটা আমরা মুছে দিচ্ছি। আর এই যে এই ধরনের ডোমেইনগুলো, সাধারণত এই ধরনের ডোমেইনগুলোকে বলা হয় হচ্ছে টিএলডি বলে। এই ধরনের ডোমেইনগুলোকে সাধারণত, এটা জেনে রাখো, জেনে রাখলে ভালো, এটাকে বলে টিএলডি। টিএলডি মানে হচ্ছে টপ লেভেল
ডোমেইন, ঠিক আছে, এগুলোকে সাধারণত টপ লেভেল ডোমেইন নামে আখ্যায়িত করা হয়। ডোমেইনের কোনো প্রকারভেদ নাই, বাট আমরা একটা জেনারিক্যালি একটা প্রকারভেদ করতে পারি যে এগুলোকে বলে টপ লেভেল ডোমেইন। হ্যাঁ, টপ লেভেল ডোমেইনগুলো সাধারণত হয় বিভিন্ন এই যে ধরনের শব্দগুচ্ছ দিয়ে হয়। আর ভাইয়া কত স্টাইলের ডোমেইন আছে, কত স্টাইলের ডোমেইন আছে, এই প্রশ্নটা দেখি তোমরা একটু উত্তর দাও যে কতগুলা ডোমেইন আছে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী কতগুলো ডোমেইন আছে। যে ডট কম, আমি বলতেছি না যে facebook.com google.com শুধুমাত্র ডট কম এর কথা, আমি বলতেছি এই যে ডোমেইনের টাইপগুলো, ডট কম একটা ডোমেইনের টাইপ। আচ্ছা, একটা পার্থক্য কিন্তু বোঝা দরকার, ডট কম নিজে কিন্তু কোনো ডোমেইন না। যখন মনে করো আমি এখানে দিব google.com, google.com পুরাটা মিলে একটা ডোমেইন, ঠিক আছে। আর আমি এখানে একটু লিখে দেই তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এদিকে একটু মুছে লিখে দেই, আশা করি এই পর্যন্ত তোলা হয়েছে। যেমন ধরো google.com, এটা কিন্তু পুরাটা একটা ডোমেইন, ঠিক আছে, এটা একটা ডোমেইন। আর যদি বলো ভাইয়া তাহলে ডট কমটা কি, এই ডট কম অংশটা কি, ডট কম অংশটা হচ্ছে ডোমেইনের টাইপ, ডট কম অংশটা হচ্ছে ডোমেইনের টাইপ, বলতে পারো এই টাইপের ডোমেইন, কোন টাইপের ডোমেইন সেটা বোঝায়। সো বিশ্বব্যাপী কতগুলা ডোমেইনের টাইপ আছে? কি মনে হয় তোমাদের আইডিয়া কি যে কতগুলা ডোমেইন টাইপ থাকতে পারে বিশ্বব্যাপী? কেউ বলতেছে ইনফিনিটিভ, অসংখ্য, আনলিমিটেড, তারপরে আচ্ছা মুক্ত বলতেছে সব দেশেই .gov লেখে না ভাইয়া, সব দেশেই .gov লেখে না, একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আনলিমিটেড বলতেছে, কেউ বলতেছে আনলিমিটেড না, আসলে আনলিমিটেড না, এটার একটা লিমিটেড নাম্বার আছে, আমার এখন পর্যন্ত জানা নাই, তবে ধরে রাখতে পারো মোটামুটি 1000 খানেক ডোমেইন টাইপ আছে। হ্যাঁ, 500 থেকে 1000 খানেক ডোমেইন টাইপ আছে, আমি একটু গুগল করে দেখতেছি। না না, আনলিমিটেড না, আনলিমিটেড না। এখন বলবা যে ভাই আপনি এই তথ্য জানেন না, এটা মনে রাখেন নাই, না মনে রাখি নাই। সংখ্যাতাত্ত্বিক জিনিসগুলা মনে রেখে ব্রেইনকে অযথা কষ্ট দেওয়ার কথা নাই, দরকার নাই। আচ্ছা, আমরা গুগল করে যেটা পাইলাম সেটা হচ্ছে 280টা। কটা পাইলাম? 280টা, একটা জায়গায় 280টা পাইলাম। আমার মনে হয় আরো বেশি। নো নো নো, 280 না, 2017 সালের একটা লিস্টে বলতেছে 822টা। এনিওয়ে, এটা হ্যাঁ ঠিক আছে, এটা 1000-এর কাছাকাছি হবে, 1000-এর কাছাকাছি হবে, এর বেশি না, 1000-এর কাছাকাছি হবে। হ্যাঁ, 1000-এর কাছাকাছি, 1000 থেকে 1200-র কাছাকাছি হবে, এর বেশি না। এক্সাক্ট নাম্বারটা আমি গুগলে পেলাম না, পেলে বলে দিতাম তোমাদেরকে, তোমরা চাইলে গুগল করে বের করতে পারো, যদিও এটার কোনো দরকার নাই। তাহলে আমরা বুঝলাম এই যে ডোমেইন যে এক্সটেনশনগুলো আছে, লাস্টে যে ডট কম, এগুলোকে আমরা বলবো, এগুলোকে আমরা ডোমেইন এক্সটেনশন বলবো, এগুলোকে ডোমেইনের এক্সটেনশন বলবো, যে ডট কম, ডট নেট, এরকম অনেকগুলো সম্ভব। সো এদেরকে বেশ কিছু টাইপে ভাগ করা যায়, আমরা দুইটা টাইপই জানবো। একটা হচ্ছে টিএলডি, সাধারণত এটাকে আমরা টিএলডি বলি, টপ লেভেল ডোমেইন। আরেকটা টাইপ আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সিসিটিএলডি, বা এটাকে আমি শর্ট করে হচ্ছে কান্ট্রি লেভেল বলি। হ্যাঁ, সিসিটিএলডি হচ্ছে সাধারণত কান্ট্রি বেসড, কান্ট্রি কোডেড টিএলডি যেগুলো, যেমন ধরো বাংলাদেশেরটা হচ্ছে ডট বিডি, এটা বাংলাদেশের জন্য। তারপর মনে করো আমেরিকারা ইউজ করে হচ্ছে ডট ইউএস। জুমের অ্যাড্রেসটা কি, তোমরা তো অনেকেই জুমে ক্লাস করো তাই না, জুমের অ্যাড্রেসটা খেয়াল করছো, জুম ডট ইউএস, ঠিক আছে। এই ইউএসটা হচ্ছে বেসিক্যালি আমেরিকান সিসিটিএলডি। হ্যাঁ, তারপর মনে করো যুক্তরাষ্ট্রের জন্য ইউকে, তারপর মনে করো ইন্ডিয়ার জন্য হচ্ছে ডট আইএন, ঠিক আছে, পাকিস্তানের জন্য হচ্ছে ডট পিকে, তারপরে মনে করো এই তো এভাবে বিভিন্ন দেশের জন্য কি থাকে, এভাবে সিসিটিএলডি গুলো থাকে।
এগুলো সাধারণত 2 অক্ষরের হয়। এগুলো একটা বিষয় খেয়াল করবে, টিএলডি গুলো, হ্যাঁ, যেগুলো টিএলডি বা জেনেরিক টিএলডি, ওগুলো দেখা যায় 3 অক্ষর বা আরো বেশি অক্ষরেরও হয়। যেমন ধরো ডট মোবি, ডট মোবি মানে এটা দিয়ে মোবাইল বোঝায়, ডট মুভি এটা কিন্তু 4 অক্ষরের, ডট বাজ, হ্যাঁ, এরকম আছে, এরকম অনেকগুলো আছে। সো বিডি, ইউএস, ইউকে, আইএনপিকে এরকম, এগুলো হচ্ছে কান্ট্রি বেসড, মানে বিভিন্ন দেশের জন্য থাকে। কোথায় থাকে? বিভিন্ন দেশের জন্য এগুলো ইউজ করা হয়। সো এটা তোমরা তুলে নাও। আচ্ছা, প্রান্তি বলতেছে আমাদের বই আছে 27+ টাইপ, ওই বইয়ে ভুল আছে, বইয়ের লেখা ভুলে যাও। হয়তো বইটা অনেক আগের লেখা, তথ্যগুলো আর আপডেট করে নাই, কারণ প্রতি বছরই দেখা যায় কয়েকদিন পর পরই নতুন নতুন এক্সটেনশন অনুমোদন দেয়। আর এই অনুমোদনগুলো কে দেয় সেই কথাটা তো বলা হয় নাই। এই যে ডোমেইন নিয়ে ডোমেইন নিয়ে যত কি বলে চালবাজি করে, কে করে এই কাজগুলো? এই কাজগুলো করে হচ্ছে আমি পারি, আই ক্যান, নাকি আমি পারি, আই ক্যান, ICANN, আইক্যান কি? আইক্যান হচ্ছে একটা সংস্থা, আইক্যান হচ্ছে একটা সংস্থা যাদের কাজ হচ্ছে এই ডোমেইন নেম আইপি অ্যাড্রেসগুলো বরাদ্দ দেয়। তারা বিভিন্ন দেশকে ডোমেইন নেম আইপি অ্যাড্রেসগুলো বরাদ্দ দেয়, ভাড়া দেয়, টাকা আদায় করে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সংস্থা বলতে পারো, আইক্যান। বাংলাদেশের জন্য .bd, একজন কমেন্ট করছে যে বাংলাদেশের জন্য কোনটা? বাংলাদেশের জন্য হচ্ছে .bd। আইক্যানের ফুল ফর্ম ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড, আর এন দুইটাতে হচ্ছে নেমস অ্যান্ড নাম্বারস, নেমস অ্যান্ড নাম্বারস। সো আইক্যানের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। যদি কারো কোনো বইতে ইন্টারন্যাশনাল থাকে বা কর্পোরেশনের বদলে যদি কমিটি থাকে, ঠিক আছে, তাহলে বুঝবা ভুল আছে। পুরান নাম ছিল, পুরান আইক্যানের নাম অন্যরকম ছিল, বর্তমানে আইক্যানের নাম এইটা, বর্তমানে আইক্যানের নাম কি এইটা। আর তোমার যদি বিলিভ না হয় তুমি তাদের ওয়েবসাইটটাই ব্রাউজ করতে পারো। আইক্যানের ওয়েবসাইট হচ্ছে ICAN.org, আইক্যানের ওয়েবসাইটটা হচ্ছে ICAN.org। তুমি চাইলে আইক্যানের ওয়েবসাইটটা ব্রাউজ করে দেখতে পারো যে আইক্যান আসলে কি। ওখানে দেখবে এটা দেওয়া আছে, ওদের ফুল মিনিংটা দেওয়া আছে, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস এন্ড নাম্বারস। আইক্যানের কাজ কি? আইক্যানের কাজ হচ্ছে তুমি যখন একটা ডোমেইন নিবা, ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে হয় আইক্যান থেকে, ঠিক আছে। আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে বসেও ডোমেইন কিনতে পারি, আইক্যানে তো যাইতে হয় না। হ্যাঁ, তোমার হয়ে অন্য কেউ আইক্যানের থেকে তোমাকে এনে দেয়, ঠিক আছে। আইক্যান কারো কাছে সরাসরি বিক্রি করে না, আইক্যান হচ্ছে বিক্রি বা ভাড়া দেয় না, থার্ড পার্টির মাধ্যমে করে, ঠিক আছে। ডোমেইন নেমটা থার্ড পার্টির মাধ্যমে রেজিস্ট্রেশন দেয়। সো আমরা জানলাম ডোমেইনগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে আইক্যান। এবার ডোমেইনের মধ্যে আরেকটু ঘটনা আছে, সেটা হচ্ছে সাবডোমেইন। এবার আমরা যে জিনিসটা সম্পর্কে একটু শিখবো সেটা হচ্ছে সাবডোমেইন। একটু শর্টলি আমরা দেখব সাবডোমেইন ব্যাপারটা আসলে কি। মনে করো আমাদের তো একটা ওয়েবসাইট আছে, লাইক আমাদের ওয়েবসাইটটা যেটা আমাদের বহুল পরিচিত সেটা হচ্ছে google.com। এখন google.com বা ধরো facebook.com, ঠিক আছে, facebook.com, ধরো facebook.com এর একটা আছে fb.me, fb.me। এটা তুমি লিখে এন্টার করলেও facebook.com এ চলে যাবে, এটা লিখে এন্টার করলেও কি হবে, facebook.com এ চলে যাবে, বা fb.com লিখলেও ফেসবুকেই যাবে। এগুলো ফেসবুকেরই ডোমেইন, ঠিক আছে। এগুলো লিখলে সাথে সাথে এগুলো অটোমেটিক facebook.com এ কনভার্ট হয়ে যাবে। ও আমার প্রোফাইল অ্যাড্রেস কি তোমরা জানো? আমার প্রোফাইল অ্যাড্রেস হচ্ছে fb.me/ অথবা fb.com/notnns। তুমি যদি এটা লিখে এন্টার করো তাহলে হচ্ছে আমার প্রোফাইলে চলে যাবে, নট nns। বলো ভাই নট কেন? এমনি মন চাইছে দিছে। সো এগুলা কিন্তু এভাবে করে লিখে তুমি যদি তোমার প্রোফাইল ইউজার নেমটা লেখো তাহলে কিন্তু তোমার কাছে চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমার পড়ানোর বিষয় হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইনটা কি? মনে করো আগে এক সময় আমরা ইউআরএল শর্টনার ইউজ করতাম ফেসবুকের, যেটা হচ্ছে ইউআরএল কে ছোট করে, যেটা এখন যে কাজটা করে হচ্ছে বিটলি দেখছো না অনেক জায়গাতে, বিটলি, তারপরে t.ly, এরকম লিঙ্ক দেখবা, কিছু শর্ট লিঙ্ক, এগুলোর ভিতর ঢুকলে লিঙ্কটা অটোমেটিক বড় হয়ে যায়। তো তখন এক ধরনের ছিল on.fb.me, on.fb.me।
আবার তুমি যদি একটা ফেসবুক ইমেজের লিঙ্ক দেখো, তোমরা যে ফেসবুকের ছবিগুলো দেখো, এই ছবিগুলো তো কোনো, এগুলোর তো একটা লিঙ্ক আছে, এগুলো কোথাও না কোথাও সেভ করা আছে। তুমি যদি ওই ইমেজের উপর কম্পিউটারের মাউসে রাইট ক্লিক করে কপি ইমেজ লোকেশন দাও, তাহলে তুমি দেখতে পারবা যে এরকম থাকবে FBCDN, মনে করো এরকম থাকবে, মনে করো আছে npl.fbcdn.net। তাহলে এখানে ডোমেইনটা কি, মানে এখানে ফুল এই অংশটার মধ্যে ডোমেইন হচ্ছে এইটুকু fbcdn.net। তাহলে ভাইয়া আগে যে একটা ডট দিয়ে npl লাগানো হইলো, এইটা কি, এই পুরো অংশটা, এই পুরাটাকে মিলায় বলে সাবডোমেইন। মানে ডোমেইনের আগে একটা ডট দিয়ে কিছু লিখলে সেটাকে বলে সাবডোমেইন। তো একজন বলছিল যে ভাই আমি তো অন্যান্য দেশেও গভ ব্যবহার করতে দেখছি, জিওবি ব্যবহার করতে দেখছি। অবশ্যই দেখছো, যেমন এখন করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। করোনার ভ্যাকসিন তুমি কোন ওয়েবসাইটে দিতে পারবে বলো তো, কে জানো? আমাকে কি একটু কমেন্টে জানাইতে পারবা যে করোনার ভ্যাকসিন নিতে গেলে কোন ওয়েবসাইটে যাইতে হয়? আর তোমরা কি তোমাদের বাবা মা যারা বয়স্ক মানুষ আছেন বাসায়, সবাইকে করোনার টিকা নিতে উৎসাহিত করছো? যদি না করে থাকো, এখনো বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারিভাবে। তুমি হচ্ছে তোমার বাসায় 40+ বয়স্ক মানুষজন থাকলে তাদেরকে টিকার জন্য রেজিস্ট্রেশন করায় তুমি কিন্তু করোনার টিকা দিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি আমার বাবা মাকে দিয়ে ফেলছি আজকে, তোমরা হচ্ছে তোমাদের পরিবারের সদস্যদের করোনার টিকা দেওয়াইতে পারো। ঠিক আছে, সো আমাকে কি কেউ বলতে পারবা যে কোন ওয়েবসাইটে গেলে করোনার টিকা দেওয়া যায়? সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে কেউ বলতে পারে কিনা? আমি দেখি, একটু কমেন্ট দেখি। আচ্ছা, বিটলি, TLY এগুলো কি? এগুলো ভাই ইউআরএল শর্টনার। ফারাবি শাকিল, এগুলো হচ্ছে ইউআরএল শর্টনার, এগুলো হচ্ছে ইউআরএল শর্টনার, ইউআরএল শর্টেনার বা শর্টনার বলে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার একটা বড় ইউআরএল কে, একটা বিশাল ইউআরএল কে তুমি হচ্ছে শর্ট করে এরকম পিচ্ছি একটা ছোট্ট বিটলি লিংক বানায় ফেলতে পারবা, যেটা মনে করো কপি পেস্ট করে অন্যকে দেওয়াটা সহজ, শেয়ার করাটা সহজ। যেমন ইউটিউবের ভিডিওগুলো তোমরা কি খেয়াল করে দেখো, ইউটিউবের ভিডিওগুলো এইভাবে আসে, শর্ট লিঙ্কটা youtube.b/ মনে করো ABCD এরকম আসে। কিন্তু ইউটিউবের ফুল ভিডিওর লিঙ্ক কিন্তু এরকম না। কিন্তু ইউটিউব থেকে যখন তুমি একটা লিঙ্ক কপি করো, ফারাবি শাকিল খেয়াল করো, তুমি যখন ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক কপি করো দেখবা youtube.b এরকম থাকে, তারপর একটা এরকম থাকে। সো এই লিঙ্কটা কিন্তু ছোট, এটা যদি তুমি এন্টার করো কম্পিউটার ব্রাউজারে বা মোবাইলের ব্রাউজারে, তখন দেখবে এই লিঙ্কটা কিন্তু বড় হয়ে গেছে। এই বিটলি, t.ly এগুলো হচ্ছে ইউআরএল শর্টনার। এগুলোর কাজ হচ্ছে বড় ইউআরএলকে ছোট করে সেটাকে একটা ছোট্ট ইউআরএল দিয়ে রিপ্লেস করা, ওইটার মধ্যে ছোটটার মধ্যে ঢুকলে অটোমেটিক বড়টায় কনভার্ট করে দেয়। এটা ইউআরএল শর্টনারের কাজ। একজন বলতেছে www.gov.bd.com। না ভাইয়া, ফারাবি শাকিল কমেন্ট করছে সুরক্ষা.gov.bd, খুব চমৎকার। হ্যাঁ, তারপরে .me হলো ডোমেইন, হ্যাঁ ডোমেইনের এক্সটেনশন, ডোমেইন না। ওকে, আচ্ছা, একজন বলছে .me মানে কি? .me হচ্ছে একটা ডোমেইনের এক্সটেনশন, এটা হচ্ছে বেসিক্যালি একটা কান্ট্রি ভিত্তিক ডোমেইন। .me ডোমেইন, আচ্ছা, .me ডোমেইন হচ্ছে একটা, .me মানে কিন্তু আমি না, .me হচ্ছে একটা কান্ট্রি লেভেল ডোমেইন। যদি তোমরা এটা জানতে চাও আমি লিখে দিলাম, .me হচ্ছে মন্টিনেগ্রো, এটা একটা দেশের নাম। হ্যাঁ, মন্টিনেগ্রো। .me হচ্ছে ওদের ডোমেইন, যেমন বাংলাদেশের .bd। সো একজন কিন্তু বলছে যে সুরক্ষা.bd, শাকিল বলছে, ফারাবি শাকিল, যে সুরক্ষা.bd তে গেলে, সুরক্ষা.gov.bd তে গেলে আমরা হচ্ছে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, যদি সে ফ্রন্টলাইন কোভিড ওয়ার্কার বা ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার হয় বা সরাসরি এই কাজগুলোর সাথে থাকে, অথবা তার বয়স 40-এর বেশি হয়। তাহলে দেখো ভাইয়া, এইখানে ডোমেইনের এক্সটেনশনটা কিন্তু, মানে মূল এক্সটেনশনটা কিন্তু .bd, আর এই যে .gov.bd আছে, তাহলে এই যে এক্সট্রা ডট দিয়ে লাগানো হইলো, এই পুরো জিনিসটা কিন্তু আসলে এটা ডোমেইনের মতো আচরণ করলো, এটা একটা ফুল ওয়েবসাইটের মতো আচরণ করলো। এই ধরনের ডোমেইনগুলোকে আমরা, এই যে .gov.bd, এই ধরনের দুইটা ডটওয়ালা ডোমেইনকে, দুইটার বেশি ডট হয় না, দুইটা ডটওয়ালা ডোমেইনকে, এগুলোকে আমরা বলি হচ্ছে সাবডোমেইন। মানে এই অংশগুলোকে, ওগুলো তো ছিল টপ লেভেল ডোমেইন, তাই না? বা মূল একটা ফুল ডোমেইন ছিল, ফুল টোটাল ডোমেইন। হ্যাঁ, এটা হচ্ছে এই .gov.bd হচ্ছে সাবডোমেইন, এগুলোকে আমরা কি বলি? সাবডোমেইন বলি, যে ডোমেইনের খণ্ডাংশ বলা যায়। বাট এরাও ডোমেইনের মতো আচরণ করতে পারে, এরা ডোমেইনের মতো আচরণ করতে পারে, বাট এদেরকে আমরা সাবডোমেইন বলবো দুইটা ডট থাকলে। হ্যাঁ, সুরক্ষা.gov.bd, এটার মধ্যে যেহেতু দুইটা ডট আছে। ওকে,
ঠিক আছে, তাহলে আমরা সাবডোমেইনটাও শিখে ফেললাম। আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, দেখি নেক্সট টপিকটা আমাদের কি আছে আজকে। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা ওয়েব অ্যাড্রেস, ইউআরএল এগুলো নিয়ে আলাপ করব। তারপর আমরা ওয়েব সার্ভার, ওয়েব ক্লায়েন্ট, ব্রাউজার এগুলো নিয়ে আলাপ করব। সবারই কি নেট প্রবলেম হচ্ছে নাকি? কেউ বলতেছে আমার নেট প্রবলেম। সবারই কি নেট প্রবলেম হচ্ছে আজকে? ব্যাপার কি, এত নেট প্রবলেম কেন? ওকে, সো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ওয়েব অ্যাড্রেস নিয়ে। যে ওয়েব অ্যাড্রেস কি, ওয়েব অ্যাড্রেস বা ওয়েব ঠিকানা। ওয়েব অ্যাড্রেস বা বাংলায় বললে ওয়েব ঠিকানা, ইন্টারনেটের যে ঠিকানাগুলো আমরা ব্যবহার করি। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে আমরা ওয়েব অ্যাড্রেস বলবো। একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বা একটা ওয়েব পেজের অ্যাড্রেস, সেটাকে আমরা কি বলবো? একটা ওয়েব অ্যাড্রেস বলে আখ্যায়িত করব। আর আমরা যদি বই থেকে সংজ্ঞাটা দেই, সেটা বলতেছে প্রতিটি ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট অদ্বিতীয় ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটকে ব্রাউজারে দেখা যায় বা খুঁজে বের করা যায়, সেটাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলবো। আচ্ছা, ওই ঘুরে ফিরে যেই লাউ সেই কদুই, মানে ওয়েব অ্যাড্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে একটা ওয়েবসাইটকে বা একটা ওয়েব পেজকে খুঁজে পাওয়া যায়, এটাকে আমরা বলবো ওয়েব অ্যাড্রেস। এটাকে আমরা কি বলবো? ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস হচ্ছে একটা জেনেরিক নাম। ওয়েব অ্যাড্রেস কি? একটা জেনেরিক নাম। ওয়েব অ্যাড্রেসের আরেকটা নামেও আমরা চিনি। আমরা অনেক সময় বলি যে লিংক দে, লিংক দিতে বলি। সো এটাকে আরেকটা নামেও চেনা যায়, সেটা হচ্ছে লিংক, একটা ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, যেমন ধরো চলকের ফেসবুক পেজের লিংক হচ্ছে facebook.com/চলক x। এগুলো ভাই এক্স কেন? কারণ এক্স হচ্ছে সব থেকে বহুল ব্যবহৃত চলক, নাকি? সব থেকে বহুল ব্যবহৃত চলক কোনটা? তোমরা অনেক সময় অঙ্ক করার সময় ধরো না, মনে করি ওইটা ইকুয়াল টু এক্স, ওইটা ইকুয়াল টু এক্স, এভাবে ধরো না, ওই জন্য ওরকম আর কি। চলক মানেই তো এক্স। সো facebook.com/চলক x, এটা হচ্ছে আমাদের চলকের ফেসবুক পেজের লিঙ্ক। তেমনিভাবে আমাদের ইউটিউব পেজের লিঙ্ক কি? ইউটিউব পেজের লিঙ্কটাও এটাই, youtube.com/চলক x। চলক বানানে কিন্তু CH দিয়ে, ঠিক আছে, CHOLOKX। যাই হোক, এগুলোকে আমরা লিঙ্ক বলবো বা এগুলোকে বলবো আমরা ওয়েব অ্যাড্রেস। এটা কিসের ওয়েব অ্যাড্রেস? এটা হচ্ছে চলকের ফেসবুক পেজের অ্যাড্রেস। এটা চলকের ফেসবুক পেজ, আর এটা হচ্ছে চলকের ইউটিউব চ্যানেল। সো এগুলোকে আমরা বলবো ওয়েব অ্যাড্রেস বা লিংক বলতে পারবো। এটার আরেকটা সুন্দর বা স্পেসিফাইড নাম আছে, এটা আগে তোমরা লিখে ফেলো। ওয়েব অ্যাড্রেসের সংজ্ঞাটা লিখে ফেলো, আমি মুখে মুখে একবার বলতেছি যে প্রত্যেকটি ওয়েবসাইটের এমন একটি ঠিকানা থাকে যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটাকে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল স্মার্ট ডিভাইসের মাধ্যমে ব্রাউজ করা যায়। সেই ঠিকানাকেই বা সেই অ্যাড্রেসকেই ওয়েব অ্যাড্রেস বলে। বা তোমরা যে বই পড়ো, ওই বইতে দেখবা যে সংজ্ঞাটা লেখা আছে, ওইটা দিলেও কি হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি যে প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে। ছলক হয় না, চলক কি হয়? তো বলবা তাহলে ভাই ছলক কিভাবে লিখবে? বাংলা ফনেটিক্স অনুযায়ী ছ লিখতে হলে এভাবে লিখতে হয়। ছ লেখার জন্য CHH এভাবে লেখার নিয়ম, বাংলা একাডেমির নিয়ম, আমার নিয়ম না। যাকে সো আবারও বলতেছি, প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট অদ্বিতীয় ঠিকানা আছে যার মাধ্যমে সেই ওয়েবসাইটটিকে বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্রাউজ করা যায়। সেই ঠিকানাটাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলবো। ওকে, সো আমরা ওয়েব অ্যাড্রেস বা লিংক দেখলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখব, যেটা লিংকের আরেকটা স্পেসিফাইড ভার্সন আছে, সেটাকে আমরা বলবো ইউআরএল। সেটাকে আমরা কি বলবো? ইউআরএল। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে ইউআরএল এর ফুল মিনিং কি, এটা অনেক সময় এমসিকিউতে আসে। সো আমরা লিখে দিচ্ছি যে ইউআরএল এর ফুল মিনিং কি। ইউতে হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে, তোমার কলেজের ইউনিফর্ম না কিন্তু, আবার ইউনিফর্ম মানে হচ্ছে লাইক কাইন্ড অফ ইন্টারন্যাশনাল। বা আরতে হচ্ছে রিসোর্স, আর এলতে হচ্ছে লোকেটর।
সো এটা লিখে ফেলো যে ইউআরএল এর ফুল মিনিং। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন বলবো ভাই ইউআরএল এর ফুল মিনিং তো আপনি বললেন যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বাট এটা কি সেটা তো আমি বুঝি নাই। অবশ্যই আমি বুঝাবো, এটা ফুল মিনিংটা তোমরা আগে লিখে ফেলো। নেসারউদ্দিন বায়েজিদ বলতেছে ওয়েব অ্যাড্রেস আর ডোমেইন নেম কি সেম? না ভাইয়া, ওয়েব অ্যাড্রেস আর ডোমেইন নেম সেম না, পার্থক্যটাকে আমরা একটু পরেই আসতেছি। বাট হ্যাঁ, দুইটার মধ্যে মিল আছে। একটা ডোমেইনও একটা ওয়েব অ্যাড্রেস, বাট সব ওয়েব অ্যাড্রেস কিন্তু ডোমেইন না। একটা ডোমেইন অবশ্যই একটা ওয়েব অ্যাড্রেস হিসেবে আচরণ করবে, বাট স্বয়ংসম্পূর্ণ ওয়েব অ্যাড্রেস হইতে গেলে আরও কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, আবার ইউআরএল হইতে গেলে আরও স্পেসিফিক বৈশিষ্ট্য থাকতে হয়। সো ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ফারাবি প্রশ্ন করছে ইউআরএল কি, আমরা বলবো, সমস্যা নাই, আশা করি এটা লেখা হয়েছে। সো ইউনিফর্ম রিসোর্স লোকেটর শব্দের দুইটা খেয়াল করছো, রিসোর্স লোকেটর মানে এটা একটা কোনো একটা রিসোর্সকে লোকেট করবে। রিসোর্স মানে হচ্ছে লাইক সম্পদ, রিসোর্সের বাংলা কি? সম্পদ বা তোমার কাছে গচ্ছিত থাকা কিছু জিনিস। রিসোর্স মানে সোজা কথা অ্যাসেটস, ঠিক আছে? সো রিসোর্সকে লোকেট করে যে, রিসোর্সকে লোকেট করে যে সেই হচ্ছে রিসোর্স লোকেটর। আর তার আগে একটা অ্যাডজেক্টিভ লাগাইছে, একটা বিশেষণ লাগাইছে ইউনিফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র ইউনিফর্ম ভাবে কাজ করবে, মানে একটার জন্য একটাই। ইউনিফর্মটা কাইন্ড অফ ইউনিকই বুঝাচ্ছে এখানে, ইউনিফর্মের মিনিংটা কাইন্ড অফ ইউনিকের মতোই, ঠিক আছে? তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে, আমরা একটা উদাহরণ লিখি, যেরকম মনে করো আমাদের ওয়েবসাইট যেটা সেটাই লিখি, এটা আমি অ্যাড্রেসটা লিখি https, তারপর হচ্ছে দুটো একটা কোলন থাকবে এবং দুটো স্ল্যাশ থাকবে, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে চলক x.com। এই অ্যাড্রেসটা তোমরা চাইলে ভিজিট করতে পারো, শুধু চলকx.com, এটা হচ্ছে ডোমেইন। এটা চাইলে তোমরা ভিজিট করতে পারো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তারপর আরেকটা স্ল্যাশ থাকবে এবং স্ল্যাশের পর মনে করো প্রথম যে পেজটা, যেটাকে আমরা হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলি, সেটা হচ্ছে এটা index.html। আচ্ছা, এখানে একটু রঙিন কালি ব্যবহার করি, যেহেতু রঙিন কালি আছে, ডটটা দিলাম, .html দিলাম, ওকে, ঠিক আছে? এই হচ্ছে পুরো একটা ইউআরএল, এটা পুরো একটা ইউআরএল। এই ইউআরএল এ অনেকগুলো অংশ আছে, ইউআরএল এ কি আছে? অনেকগুলো অংশ আছে। আরেকটা অ্যাড্রেস আমরা মনে করো লিখে সেটার সাথে আমরা তুলনা করব, আমরা একটু কালি ব্যবহার করেই লিখি। প্রথমে থাকবে https, এটা থাকলো, তারপর এটা মনে করো এই ধরনের কোনো অ্যাড্রেস নাই, আমি জাস্ট বানায় লিখতেছি। মনে করো www.google.com, এই ধরনের কোনো অ্যাড্রেস নাই, আমি তোমাদেরকে শেখানোর জন্য জাস্ট বানায় লিখতেছি। google.com লিখলাম, তারপরে হচ্ছে আমরা ধরো লিখলাম মনে করো images.php, লিখলাম আর কি। আচ্ছা, এটা একটু কেটে দিচ্ছি, ইমেজেস, তারপর আরেকটা মনে করো স্ল্যাশ আছে, স্ল্যাশ দিয়ে আছে হচ্ছে search.php, এরপর একটা প্রশ্নবোধক দিল, প্রশ্নবোধক দিয়ে s = লিখলো মনে করো হচ্ছে abc, একটা বড় বিশাল ইউআরএল লিখলাম, ঠিক আছে? এই পুরোটা স্ক্রিনে আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আসিফুল হক বলতেছে ভাইয়া বই ইউনিফর্ম না ইউনিভার্সাল লেখা, ওটা কেটে দিয়ে সুন্দর মতো ইউনিফর্ম লিখে দাও। আর আমার কথা বিলিভ না হইলে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে লিখতে পারো, ইউতে ইউনিফর্ম হবে, বইতে যেটা আছে ভুল আছে, কেটে ওটাকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর করে দাও, ঠিক আছে আসিফুল? সো এই দেখো একটা বড় অ্যাড্রেস লিখছি। এখন এই দুইটা অ্যাড্রেসে একটা জিনিস আমরা খুব সহজেই চিনতে পারবো, এটা দুইটাই কিন্তু ইউআরএল কে একটু পরে বলতেছি। সো এই যে চলকx.com এই অংশটা, এটাকে আমরা সাধারণত ডোমেইন বলি, এটাকে কি বলি? ডোমেইন বলি। বা এই যে google.com এই অংশটা, এটাকে আমরা কি বলি? ডোমেইন বলি। আবারও খেয়াল করো ভালো করে, এই চলকx.com বা google.com এই দুটাকে আমরা ডোমেইন বলি। আর যদি বলে ভাই .comটা কি? .comটা হচ্ছে ডোমেইনের এক্সটেনশন। .comটা শুধুমাত্র .comটা কি সেটা যদি জানতে চাই, শুধুমাত্র .comটা, এটাকে আমরা বলতে পারবো ডোমেইনের এক্সটেনশন। এই শুধুমাত্র .com এরা বলা যাবে কি? এক্সটেনশন। আর পুরাটারে একসাথে, গুগল কিছু না, গুগল নিজে কিছু না, google.com পুরাটা মিলে একটা ডোমেইন।
এরপর আসো এই যে এইচটিটিপিএস, বা মনে করো এখানে শুধু এইচটিটিপি আছে, মনে করো এখানে শুধু এইচটিটিপি আছে, এস নাই, শুধু এইচটিটিপি আছে, এখানে এইচটিটিপিএস, এখানে এইচটিটিপি। সো এটাকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। এটাকে আমরা কি বলি? এগুলাকে বলি হচ্ছে প্রোটোকল বলি, ইন্টারনেট প্রোটোকল বলা হয়, প্রোটোকল। এগুলোকে বলা হয় প্রোটোকল। বেশ কিছু ইন্টারনেট প্রোটোকল আছে, সেগুলো আমরা দেখব, এগুলোকে বলা হয় প্রোটোকল। এরপরে এই অংশটাকে আমরা বলতে পারি পাথ বা ডিরেক্টরি। এই অংশটাকে, এই পুরো অংশটাকে আমরা বলতে পারি কি? এই পুরো অংশটাকে বলতে পারি পাথ বা ডিরেক্টরি। এখানে হচ্ছে এই ইমেজেস থেকে শুরু করে পিএইচপি পর্যন্ত, ইমেজেস থেকে শুরু করে পিএইচপি পর্যন্ত এই অংশটাকে আমরা বলতে পারবো পাথ বা ডিরেক্টরি। তাহলে ভাই as.abc ওগুলো হচ্ছে, ওগুলাকে সার্চ স্ট্রিং বলা যায়, বা ওগুলাকে এক্সটেনশন বলতে পারো, ঠিক আছে? এগুলাকে আদার্স বলে দিলাম, যে আদার্স, এগুলা কিছু না, এগুলা ইউআরএল এর অংশ না, ঠিক? এগুলোকে কি বলে? ইউআরএল এর অনেক ক্ষেত্রে এগুলোকে গার্বেজও বলে, যে পিছনে ক্লিক আইডি হিসেবে যুক্ত হয়। আর এই যে ভাই wwwটা, এটাকে আমার ফোনে আবার কে কল দেয়? কে চলে গেছে কল? আচ্ছা, সো এই www. এটাকে আমি ফোনটা সাইলেন্ট করে দেই যাতে কল আসলেও ডিস্টার্ব না হয়। সাইলেন্ট করে দিয়েছি। ওকে ফাইন। এই যে দেখো আমরা যেটা লিখলাম www. এটাকে আমরা বলি হচ্ছে হোস্ট বলি, এটাকে আমরা কি বলি? হোস্ট বলি। তাহলে সবগুলো জিনিস চিনতে পারতেছো কিনা? cholokex.com বা google.com এই অংশটুকু হচ্ছে ডোমেইন। একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, cholokex.com বা google.com এটা হচ্ছে ডোমেইন, শুধুমাত্র .com এটাকে আমরা বলি এক্সটেনশন। এই বাইরের যে .html পর্যন্ত অংশটা, বা এই যে .php পর্যন্ত অংশটা, বা .js পর্যন্ত অংশটা, এগুলোকে আমরা সাধারণত পাথ বা ডিরেক্টরি বলি। আর শুরুতে যে এইচটিটিপি, এইচটিটিপিএস, এফটিপি, হ্যাঁ, এগুলো থাকে, এগুলোকে আমরা বলি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল বলি। আর লাস্টে যেরকম কিছু থাকলে, কিছু স্ট্রিং আকারে কিছু ইনফরমেশন এনকোডেড থাকে আর কি, ইয়ের সাথে, অ্যাড্রেসের সাথে। ওকে, সো এইটুকু সবাই হচ্ছে তুলে ফেলো, তুলে ফেলে আমাকে জানাও। তারপর হচ্ছে আমি পাথটা কি বল, আচ্ছা www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, কেউ হয়তো কমেন্টে জিজ্ঞেস করছিল www কি, এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, আচ্ছা, আর কেউ একজন প্রশ্ন করছে পাথ কি বা ডিরেক্টরি কি, আমরা সেটা বলবো, সমস্যা নেই। তার আগে আচ্ছা বলে দেই, সমস্যা নেই। পাথ মানে হচ্ছে রাস্তা, পাথ মানে কি? রাস্তা। পাথ বা ডিরেক্টরি মানে হচ্ছে রাস্তা, ডিরেক্টরি একটা ওয়াই হবে, ডিরেক্টরি। পাথ বা ডিরেক্টরি মানে হচ্ছে রাস্তা, বা ডিরেকশন মানে কি? ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি এখান থেকে ইয়েতে, ধরো আমি একটা হচ্ছে মনে করো আমি মতিঝিলে দাঁড়ায় আছি, মতিঝিল শাপলা চক্করের সামনে, মতিঝিল শাপলা চক্করের সামনে আমি দাঁড়ায় বলতেছি মনে করো এখান থেকে আমি নটরডেম কলেজ কেমনে যাব, তখন কেউ হয়তো আমাকে বলবে যে আপনি কাকরাইলের দিকে বা নয়াপল্টনের দিকে হাঁটতে থাকেন, ঠিক আছে? তাহলে একটু আগাইলে হাতের বামে হচ্ছে, বা আপনি হচ্ছে কি বলে এটাকে, উত্তর দিকে হাঁটতে থাকেন, একটু আগাইলে হাতের বামে আপনি নটরডেম কলেজ পেয়ে যাবেন, শাপলা চত্বর থেকে উত্তর দিকে হাঁটলে। সো ডিরেকশন মানে হচ্ছে ওই দিকে গেলে ওই ফাইলটা পাওয়া যাবে। পাথ মানে কি? রাস্তা, এই রাস্তা দিয়ে যান তাইলে ওইটারে পাবেন, এই নির্দেশনা এই মোতাবেক যান ওই দিকে, ওই দিকে গেলে আপনি পাবেন। ডিরেকশন, ডিরেক্টরি, পাথ, রাস্তা। সো এটা হচ্ছে বুঝায় যে তুমি একটা নির্দিষ্ট ওয়েব পেজ যেখানে গেলে পাইবা। একটা ওয়েবসাইটের মধ্যে, তো আমি বলছিলাম ওয়েবসাইটকে কিসের সাথে তুলনা করছিলাম? বইয়ের সাথে। ওয়েবসাইটকে কিসের সাথে তুলনা করছিলাম? বইয়ের সাথে। বইয়ের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা আছে, পৃষ্ঠাগুলো ওয়েব পেজের মতো। সো তুমি যদি একটা পৃষ্ঠার মধ্যে যাইতে চাও, সাধারণত তুমি কি ধরে যাও? পৃষ্ঠা নাম্বার ধরে, যে 10 নাম্বার পৃষ্ঠা। তো তেমনি ভাবে এটা তো পথ ফলো করো, তাই না? তেমনি ভাবে তুমি যেই জিনিসটা ফলো করলে বা যেই ডিরেকশনটা ফলো করলে, তুমি যে ডিরেকশন বা যে রাস্তাটা ফলো করলে তুমি একটা নির্দিষ্ট ওয়েবসাইটে ওয়েব পেজে যাইতে পারবা। সরি, ওয়েব পেজ আমি একটু মুছে দিচ্ছি, লেখার জন্য জায়গা দরকার। যাকে ফলো করে আর কি, যাকে অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যায়, মানে নির্দিষ্ট ওয়েব পেজে যাওয়া যায়, ঠিক আছে? নির্দিষ্ট ওয়েব পেজে যাওয়া যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা পাথ বা ডিরেক্টরি বলবো। ঠিক আছে, পাথ বা ডিরেক্টরি বলবো। ওকে, সো পাথ বা ডিরেক্টরি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা,
সো এরপরে আমাদের কি বাকি আছে, আর কোনো কোশ্চেন আছে এখানে? তাহলে আমি ইউআরএল এর সংজ্ঞাটা বলি। প্রোটোকল আর হোস্ট এগুলো আমরা বলবো, কোনো প্রবলেম নাই, সবই জানতে পারবা আস্তে আস্তে। জানার আগ্রহ থাকলে জানতে পারবা, গুগল করলে অনেক কিছু জেনে ফেলবা, ঠিক আছে? শিখতে চাইলেই শেখা যায়। ইউআরএল হচ্ছে, দেখো একটা ওয়েব অ্যাড্রেস হচ্ছে, ওয়েব অ্যাড্রেসের মধ্যে কিন্তু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে না, ইউআরএল এর সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। ইউআরএল হচ্ছে একটি ওয়েব পেজ এর পূর্ণাঙ্গ, একটি ওয়েব পেজের পূর্ণাঙ্গ ও ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, ইউনিককে আমরা বাংলায় লিখতেছি অদ্বিতীয়, আর ইংলিশে লিখলে হবে ইউনিক। একটি ওয়েব পেজের পূর্ণাঙ্গ ও অদ্বিতীয় ঠিকানাকে ইউআরএল বলে। একটা ওয়েব পেজের পূর্ণাঙ্গ ও অদ্বিতীয় ঠিকানাকে ইউআরএল বলে, ইউনিক ঠিকানাকে ইউআরএল বলে। ইউআরএল হচ্ছে টোটালি একটা ওয়েব পেজকে নির্দেশ করে, একটা ডোমেইন কিন্তু একটা ওয়েবসাইটকে নির্দেশ করে। একটা ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রিসোর্সকে লোকেট করবে। এখন রিসোর্স বলতে ওই যে ওয়েব পেজগুলো, রিসোর্স বলতে কি, রিসোর্স বলতে ওয়েব পেজ। এখন ইউটিউবে তো তোমরা ভিডিও দেখো তাই না, তার মানে ভিডিওগুলোও কিন্তু ওয়েবসাইটের মধ্যে আছে। তারপর অনেকে হচ্ছে গান শুনো, তাহলে গানগুলো আছে। ছবি দেখো, ফেসবুকে অনেক ছবি দেখো, তার মানে ফেসবুকের সিডিএন এর মধ্যে, হ্যাঁ, ওটার মধ্যে কি আছে, ইমেজগুলো সেভ করা আছে। সো এই যে রিসোর্স বলতে আমরা ওয়েব পেজ বুঝবো, ইমেজ বুঝবো, অডিও বুঝবো, ঠিক আছে, সবকিছুই বুঝবো, অডিও ভিজুয়াল সবকিছু। সো এই রিসোর্স গুলাকে মানে ওয়েব পেজকে যে লোকেট করে দেয়, একটা সুনির্দিষ্ট ওয়েব পেজ বা একটা ওয়েব পেজ বা এখানে একটু এডিট করে লাগানো যেতে পারে যে একটা রিসোর্সকে যে লোকেট করে, রিসোর্স, ঠিক আছে? রিসোর্স বলতে সেটা ওয়েব পেজ হইতে পারে, সাধারণত ওয়েব পেজকেই লোকেট করে, সাধারণত যেটা করে ওয়েব পেজকে লোকেট করে, এই জন্য আমরা ওয়েব পেজ কথাটা লিখছি। সো একটা ইউআরএল কি করে, সে একটা রিসোর্সের পূর্ণাঙ্গ অদ্বিতীয় ঠিকানাকে আমরা ইউআরএল বলবো, এবং ইউআরএল এর কাজ হচ্ছে একটা রিসোর্সকে লোকেট করা, ওই যে ওখানে গেলে ওটা পাবেন, ঠিক আছে? একটা নির্দিষ্ট ওয়েব পেজ বা নির্দিষ্ট একটা ফাইল কোথায় আছে সেটা যে বলে দেয় সেটাকে ইউআরএল বলে। সো আশা করি ইউআরএল ক্লিয়ার। আচ্ছা, তানহা বলতেছে ভাইয়া বুঝছি, একান্ত বলতেছে নেট প্রবলেম হচ্ছে অনেক। আচ্ছা একান্ত সমস্যা নাই, এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই আমরা এটাকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড দিয়ে দিব, ইউটিউব থেকে দেখে নিও। আর ভাইয়া তোমরা একটা কথা, তোমরা তো এই কাজটা ফলো করো না, আমি আগেও বলছি, ইউটিউব থেকে বা ফেসবুক থেকে তুমি যখন পরে আবার লেকচারটা দেখবা, তখন তুমি হচ্ছে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবা। মনে করো ইউটিউবে আমার ভিডিওতে 50টা ভিউ হয়েছে বা মনে করো 20টা ভিউ হয়েছে, কিন্তু এই যে ভিউগুলো করলো কেউ কেউ হয়তো পুরো ক্লাসটা করছে, বাট ক্লাসটা করার সময় তুমি অবশ্যই কমেন্ট করবা। ক্লাসটা করার সময় যদি তুমি ওইভাবে সময়ে সময়ে কমেন্ট করো, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটা যদি তুমি কমেন্ট করো, বা তোমাকে বলছি যে এই কাজটা করো, এই জিনিসটা একটু সার্চ করে দেখো, তুমি কিন্তু ভিডিওটা একটু বন্ধ করে ওই কাজটা করবা, ওই কমেন্টটা করবা। এতে কি হবে, এতে হচ্ছে তোমার কাছে জিনিসটা ইন্টারঅ্যাক্টিভ মনে হবে। নাইলে কিন্তু তোমার হচ্ছে যে ওই যে ক্লাসটা কিন্তু যারা লাইভে করে তারা অনেক আনন্দ পায়, একটা ক্লাস লাইভে করতে কিন্তু অনেক মজা আছে, ঠিক আছে? ওটা পরে রেকর্ডেড দেখতে কিন্তু অতটা মজা নেই, বাট রেকর্ডেড করার সময় তুমি সেটাকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করতে পারবা সেটা হচ্ছে তুমি অবশ্যই কমেন্ট করবা, নিজের মতো করে কমেন্ট করবা, তাহলে হচ্ছে দেখবা তোমার ক্লাসটা করতে অবশ্যই কি লাগবে, ভালো লাগবে। আর অনেকেই কি করে রেকর্ডেড ক্লাসটা 2x স্পিডে টেনে দেখে, মানে দ্বিগুণ স্পিডে 2x স্পিডে টেনে দেখে, ঠিক আছে? অনেকে টেনে দেখে, অনেক দ্রুত স্পিডে দেখে। তো তারাও চেষ্টা করবে যে যতটা সম্ভব তাল মিলায় যদি কমেন্ট করা লাগে বা যেই তথ্যগুলো জানতে চাচ্ছি চেষ্টা করবা কমেন্ট করতে, তাহলে জিনিসটা তোমার কাছে অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আমার উপদেশটা কি তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে অনেকেই বলতেছো ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। সো ইউআরএল এটা গেল আমাদের। এরপর আমরা হচ্ছে ওই যে হোস্ট আর প্রোটোকল ওগুলার কথা একটু বলবো, ঠিক আছে? হোস্ট www, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। ওখানে যে শুধু www ডট থাকে ওটা না, আরো অনেক কিছু থাকে, যেমন ধরো এখন তোমরা রিসেন্টলি খেয়াল করবে অনেক জায়গায় তো www17 ডট এরকম থাকে। সো www এই জিনিসটা মিন করে কি, www মানে হচ্ছে, ছোটবেলায় আমরা www শুনলেই বুঝতাম কি জানো, রেসলিং, ওই যে WWE ছিল ওটার কথাই মাথায় আসতো বেশি, ইন্টারনেটের কথাটা আর মাথায় আসতো না। ওই যে WWE, অনেকেই হয়তো রেসলিং এর ফ্যান হয়ে থাকবা, যে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট, এটা হচ্ছে রেসলিং এর, এটার সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই। ওয়ার্ল্ড ওয়াইড, আর এই ডব্লিউতে হচ্ছে ওয়েব,
ঠিক আছে, বিশ্বব্যাপী বিস্তৃত জাল। ওয়েব মানে তো জাল, আর ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত। আর ওই যে মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড কে বলো তো? মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড এর নামটা কে বলতে পারবে? দেখি বলতে পারে কিনা। ক্লু হিসাবে হইলো ওই ব্যাটা একটা টাকলু, ব্যাটা একটা টাকলু, এরকম একটা সানগ্লাস পরে। মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড এর নামটা কে বলতে পারে? দেখি বলো, কে নিজের মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড দাবি করে? যারা একটু গান টান শুনো তারা জেনে ফেলার কথা, একটা টাকলু ব্যাটা আছে যে নিজেরা মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড দাবি করে, যদিও তার সাথে সেই ইন্টারনেটের কিছুই জানে না, বা ইন্টারনেটের সাথে তার কোনো সম্পর্ক নাই। সো www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আবার অনেক জায়গায় দেখবে www17 www5 এরকমও লেখা থাকতে পারে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি হোস্ট বুঝে। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা যদি কোনো ওয়েবসাইটের আগে থাকে, যদি www দিয়ে একটা ওয়েবসাইট শুরু হয়, তার মানে এটা তুমি বিশ্বের যে কোনো জায়গা থেকে ভিজিট করতে পারবে, এটা সবার জন্য উন্মুক্ত। এই ওয়েবসাইটটা সবার জন্য উন্মুক্ত, সবাই ঢুকতে পারবে। আর অন্য ওয়েবসাইটগুলোতে যেগুলো থাকে না, সেগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড করা থাকতে পারে, যে কেউ ঢুকতে পারবে কেউ পারবে না, বা অমুক দেশের লোকজন হচ্ছে এটা ব্রাউজ করতে পারবে, অন্য দেশের লোকজন ব্রাউজ করতে পারবে না। এভাবে চাইলে ওয়েবসাইটের উপর রেস্ট্রিকশন আরোপ করা যায়। দেখি www নামটা কেউ বলতে পারছে কিনা? একজন বলছে কি নাম ওনার, কেউ বলতে পারে নাই। একজন বলছে জি ভাই আমরা এটাই ভাবতাম, মানে রেসলিং এর কথা হয়তো বলছে। ফাতেমা আনিসা বলতেছে ক্লাসের শেষ টাইমে নেট প্রবলেম করতেছে। এই তো আমরা উইনার পেয়ে গেছি, মাহতাব সিয়াম পিটবুল। মাহতাব সিয়াম বলছে পিটবুল, ঠিক আছে, মাহতাব সিয়াম ঠিক বলছো। মিস্টার ওয়ার্ল্ড বলে নিজেকে দাবি করে, তার নাম হচ্ছে পিটবুল। তার গান তোমরা শুনে থাকবা তো, ওই যে তোমরা তার গান নাও শুনতে পারো, যে আমাদের কাছে আবার মোটামুটি তার কিছু গান, যেমন ধরো তার কোন গানটা যেন বেশি জনপ্রিয়, আমি তো ভুলে গেছি। সে হচ্ছে ওই যে জেনিফার লোপেজের অন দ্য ফ্লোর গানটা আছে না, ওইটার মধ্যে আছে। তারপরে হচ্ছে ওই যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপের থিম সংটা করছিল, সেটাও জেলোর সাথে, মানে জেনিফার লোপেজের সাথে করছিল। পিটবুল আর কি, পিটবুল নিজের, বুল তো বোধহয় এল দিয়ে, একটা এল না দুইটা এল, মানে একটা এল, আচ্ছা একটা এল, দুইটা না, পিটবুল। সো সে কিন্তু নিজেরাই মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড দাবি করে, টাকলু। তার তার গান শুনলেই দেখবে সে গানের মধ্যে কতক্ষণ পর পর বলবে মিস্টার ওয়ার্ল্ড ওয়াইড, এরকম করে বলে। এনিওয়েজ, সো আমরা তাহলে বুঝলাম যে হোস্ট নেমগুলো হচ্ছে এটা আসলে কোথায় হোস্ট করা হচ্ছে, হ্যাঁ, এবং এই হোস্টটা কি বিশ্বব্যাপী অ্যাক্সেস পাবে কিনা। www থাকলে বিশ্বব্যাপী অ্যাক্সেস পাবে। আর থাকে কিছু প্রোটোকল, প্রোটোকলগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে HTTP, যেটার ফুল মিনিং কি আমরা আরো নেক্সট ক্লাসে জানবো এগুলো নিয়ে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে আছে HTTPS, এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তারপরে আছে FTP, এটা আমি লিখে দিচ্ছি। FTP হচ্ছে, আচ্ছা লিখেই দেই, ফাইল ট্রান্সফার প্রোটোকল। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এটা সেম জিনিসই, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, লাস্টে একটা নতুন যুক্ত হবে সিকিউরড, এটা একটু সিকিউর, নিরাপদ। FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আরো কয়েকটা প্রোটোকল আছে, দেখি এখানে আছে কিনা। যেমন ধরো আরো আছে, যেমন শুধু ফাইল আছে, গোফার আছে, নিউজ আছে, মেইল টু আছে, টেলনেট আছে। আচ্ছা, শুধু ফাইল আছে, এটা দিয়ে শুধুমাত্র যে কোনো একটা ফাইলকে নির্দেশ করে। ফাইল প্রোটোকলগুলোর পরে সাধারণত এইভাবে দেওয়া হয়, একটা কোলন দিয়ে দুটো স্ল্যাশ দেওয়া হয়। হ্যাঁ, প্রোটোকলটাকে পুরোপুরি লেখার জন্য এইভাবে দিতে হয়। প্যাস লাগাই ফেলছি রঙিন কলমে নাকি। হাইপার, এখানে হচ্ছে কোলন, এরকম দুইটা টান। হ্যাঁ, এগুলোর পরে কিন্তু এভাবে দেওয়া হয়, একটা কোলন দিয়ে দুইটা টান দেওয়া হয়, এটা দেওয়ার নিয়ম। তারপর ফাইল, এছাড়া আরো আছে, এটা একটা ফাইলকে নির্দেশ করে। আরো আছে মনে করো গোফার, এছাড়া আছে মনে করো টেলনেট। এগুলা ফাইল হচ্ছে একটা ফাইলকে নির্দেশ করে। এছাড়া তোমার আরো আছে মেইল টু, ঠিক আছে, এরকম আছে আর কি, মেইল টু। সো মেইল টুটা আসলে এখানে দরকার নাই, বাদ দাও। সো এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রোটোকল, এগুলো ইন্টারনেট প্রোটোকল, এগুলো হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করার জন্য, এটা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য। FTP হচ্ছে শুধু ফাইল ব্রাউজ করার জন্য, এটার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করা যায় না, শুধুমাত্র একটা কম্পিউটারের ডিরেক্টরি, মানে ফাইল ম্যানেজারের মতো শুধু ফাইল দেখা যায়, এটা শুধুমাত্র একটা ফাইলের লিঙ্ককে নির্দেশ করে। গোফার দিয়ে আসলে কি হয় এটা আমারও এক্স্যাক্টলি সঠিক মানে এখন মনে পড়তেছে না। আর টেলনেট হচ্ছে, এটা অনেক আগেকালের ছিল, যে টেলিনেট বলতো বা টেলনেট বলতো,
এটাও এক ধরনের ইন্টারনেটের আদি ভার্সন বলা যেতে পারে। সো ফাইল ট্রান্সফার প্রোটোকল পর্যন্ত পড়েই হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব। মাহতাব বলতেছে 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ পিটবুলে ওখানে হচ্ছে পিটবুল, জেনিফার লোপেজ আর ক্লদিয়া লেইথ তারা তিনজন হচ্ছে ওই থিম সংটা গাইছিল, ওলে ওলা নাকি, ওলে ওলা, বা গানটা তোমরা শুনতে পারো, গানটা বেশ ওই সাম্বা ছন্দে, গানটার নাম হচ্ছে উই আর ওয়ান বা ওলে ওলা, লিখে সার্চ করে শুনতে পারো। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আগামী তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বুধবারে 9টায়, রাত 9টায় আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে লেকচার 3 নিয়ে। ওই ক্লাসে হচ্ছে আমরা আরো দু একটা টার্ম আলাপ করে আমরা হয়তো এইচটিএমএল এর যে এইচটিএমএল যে আসলে এখনো কিন্তু এইচটিএমএল শুরু হয়নি, এখন হচ্ছে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল জিনিসপত্র পড়তেছি। এইচটিএমএল কিন্তু আমাদের হয়তো নেক্সট ক্লাস থেকে আমরা আরো কিছু জিনিস পড়ে ইনশাল্লাহ শুরু করতে পারবো। সো এটা হচ্ছে ওই গানটা চাইলে তোমরা শুনতে পারো, গানটা ভালো। আর আমি প্রতিবারের মতোই যেটা বলে শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পড়াশোনাটা সবসময় চালিয়ে যাবা, ভালো কাজের সাথে থাকবা, ভালো কাজ করবা, ভালোর পথে সবাইকে উৎসাহিত করবা বা উৎসাহ দিবা, এবং কি নেভার স্টপ ট্রাইং, কখনো চেষ্টা থামাবা না, হ্যাঁ ঠিক আছে। আমাদের স্ট্রাগল বা স্ট্রাইভিংটা, ঠিক আছে, এটা কখনো থামানো যাবে না। নিজেকে প্রতিদিন হচ্ছে একটু একটু করে বেটার করতে হবে, এখন যে পর্যায়ে আছো সেখান থেকে একটু একটু করে বেটার করতে হবে, এভাবে হচ্ছে আগে যেতে হবে। তো তোমরা আবারও বলতেছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সবাই কি বলে আমাদের অবশ্যই গ্রুপের সাথে থাকবা। আর আজকে ক্লাস নোটটা চাইলে পোস্ট করতে পারো, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের গ্রুপে অবশ্যই আস্ক করবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, যাচ্ছি তাহলে।